মিরপুরের রূপনগর শিয়ালবাড়িতে কেমিক্যাল গুদামে আগুনের ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। এর আগে বেলা ১১টা ৪০ দিকে একটি পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামের আরেকটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন লাগে। সংস্থাটি জানিয়েছে, আগুন নেভানোর চেষ্টা করেছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। পোশাক কারখানার ভবনটি ৭ তলা, এর ৪ তলায় আগুন লেগেছে। এই ঘটনায় আহত ৩ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। পোশাক কারখানার আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে রাসায়নিকের গুদামের আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। প্রথম দফায় ৫টি ইউনিট আগুন নেভাতে যায়, পরে আরও ৩টি ইউনিট যুক্ত হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, আগুনে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ কি জানা গেছে কিনা এবং যারা আহত হয়েছে তাদের বর্তমান অবস্থা কি? কেমিক্যালের গোডাউন সেটা ঠিক সামনে, এখানে এখন আমরা ৫ জন মৃত্যু পেয়েছি এবং পাশাপাশি অবস্থা গুরুতর, তারা বার্ন ইউনিটে চিকিৎসা দিন। এই বিষয়ে কথা বলার জন্য এসেছেন সিভিল ডিফেন্সের পরিচালক রয়েছেন তাজুল ইসলাম। তার কাছে চলে যাচ্ছে। আমাদের চলছে সার্চিং অপারেশন চলছে। আমরা এ পর্যন্ত আনুমানিক 9টি লাশ পেয়েছি, যেটা আপনার বিভিন্ন মানে আপনার যে উপরে মালামাল যেগুলো পুড়ে আপনার হয়ে গিয়েছে। বেসিক্যালি আমরা ধারণা করছি যে এটা কেমিক্যাল, যে প্রথমে একটা বিস্ফোরণ টাইপের হয়েছিল যেখান থেকে আপনার মানে বিষাক্ত গ্যাস, যেটা খুবই টক্সিক, যেটা খুবই ফ্ল্যাশ ওভার হয়ে ওই বিল্ডিংয়ে আসে। আমরা ধারণা করছি কিন্তু বিষয়টা যে এটা ইনহেল করে তাৎক্ষণিক ইনারা হয়তো মৃত্যুবরণ করেছেন আমরা ধারণা করছি, এবং এই কারণে ওনারা হয়তো সরতে পারেন নাই। বাট অনেকেই আমরা যখন আসছিলাম, আমাদের অন্যান্য ফায়ার ফাইটার যারা ফার্স্ট রেসপন্ডার, তাদের থেকে আমরা যখন শুনলাম যে তারা অনেকেই চলে যেতে পেরেছে, বাট ইনারা হয়তো টক্সিক গ্যাস ইনহেল করেই ওখানে আপনার মৃত্যুবরণ করেছে বলে আমরা ধারণা করছি। তবে এটা বিস্তারিত অবশ্যই তদন্ত করে জানা যাবে। তবে আমরা এ পর্যন্ত 9টি লাশ পেয়েছি। তবে আমাদের সার্চিং অপারেশন এখনও চলমান রয়েছে, এবং একই সাথে আমাদের পাশে যেই কেমিক্যাল গোডাউনটি রয়েছে, আমি এইমাত্র দেখে আসলাম যে এটা এখনও ভিতরের দিকে আগুন জ্বলছে। সুতরাং এটা কিন্তু আসলে রিস্কি। আমরা ওখানে কাউকে অ্যালাউ করছি না, ইভেন আমাদের ফায়ার ফাইটারদেরকেও অ্যালাউ করছি না। আমরা সর্বোচ্চ প্রযুক্তি যেগুলো লুক 60, গ্রাউন্ড মনিটর, যেগুলো মানে হিউম্যানলেস যেসব টেকনোলজি রয়েছে সেসব প্রযুক্তি দিয়ে এবং ড্রোন দিয়ে এই সমস্ত কার্যক্রম করছি। আমাদের এখনও অপসারণ মানে আপনাদের যেই কেমিক্যালগুলো রয়েছে, এই ক্যামিক্যালগুলোর নিউট্রালাইজেশনের কাজ এখনও শেষ হয়নি। সুতরাং আপনারা আগের মতোই বলবো যে আপনারা দূরত্ব বজায় রাখবেন। নির্ধারিত ন্যূনতম 300 গজ আপনারা ভিতরে কেউ আসার চেষ্টা করেন না। আমি জানি এখানে বিভিন্ন পদবীর কর্মচারী রয়েছেন, আপনারা আপনাদের বিভিন্ন জায়গায় তথ্য দিচ্ছেন, বাট আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা তথ্য যাই দেন না কেন অবশ্যই 300 গজ দূর থেকে সমস্ত কার্যক্রম করেন, আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা দরকারি তথ্য দিব। কিন্তু এই মুহূর্তে কোনো সাংবাদিক ভাই বোন অথবা কেউই, মানে কোনো কর্মকর্তা যে লেভেলেরই হন না কেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহ সকলকে অনুরোধ করব আপনারা নির্ধারিত দূরত্ব বজায় রাখবেন। আমি আবারও বলছি, আমাদের কেমিক্যাল গোডাউনে, এখানে যে কেমিক্যাল গোডাউনটা রয়েছে এর ভিতরে এখনও ফ্লেম রয়েছে। আপনারা দেখতে পাবেন যে উপরে ধোঁয়া বেরোচ্ছে, এবং পাশে যেই গার্মেন্টসটি রয়েছে এই গার্মেন্টসে এখনও আপনার হালকা ধোঁয়া রয়েছে, তবে এখন কোনো ফ্লেম নাই, কিন্তু কেমিক্যাল গোডাউনে ফ্লেম রয়েছে। সুতরাং এটা একটা বিপজ্জনক। এখন পর্যন্ত জানা যায়নি, কারণ আমরা যখন এসে দেখেছি ফার্স্ট রেসপন্ডার ওনারা 2 সাইডে আগুন দেখেছেন, কেমিক্যাল গোডাউনেও দেখেছেন, আবার আপনার গার্মেন্টসেও দেখেছেন। সুতরাং আমরা 2 এবং 3 তলায় আমরা লাশ পেয়েছি, তবে এখনও সার্চিং অপারেশন চলমান। এটা গার্মেন্টস মানে কেমিক্যাল গোডাউন পাশে। এই মুহূর্তে আমাদের 12টা চলে আসছে।
ইউনিট কার্যক্রম করেছে 8টা, 12টা এখনো কার্যক্রম শুরু করে নাই, কারণ লুপ 60 আপনারা দেখে থাকবেন হয়তো, এটা দূর থেকে এটা পজিশন নিচ্ছে। এখন পর্যন্ত আহত 1 জন এবং নিহত 9 জন। আমরা এটা প্রাথমিক একটা রিপোর্ট, এটা আমরা ডিটেল জানাবো যখন আমরা অপারেশনটি কমপ্লিট করব। সার্চিং অপারেশন এখনো চলমান রয়েছে। কেমিক্যাল ফ্যাক্টরির মালিক পক্ষের কারোর সাথে কথা বলতে পারছে এখানে যতটুকু জেনেছে যে আলম কেমিক্যাল ফ্যাক্টরি সবাই বলে, কারণ এখন পর্যন্ত মালিকের কোনো মোবাইল ফোন অথবা মালিকের কোনো কর্মচারী ম্যানেজার কাউকে পাওয়া যাচ্ছে না। পুলিশ এবং আর্মি সবাই চেষ্টা করছে সার্চ করার জন্য, কাউকে পাওয়া যাচ্ছে না। আমরা যে কেমিক্যালগুলো জানতে পেরেছি এটা আমরা গার্মেন্টস অংশে 9 জন এখন পর্যন্ত পেয়েছি। আচ্ছা, কেমিক্যাল ফ্যাক্টরির অনুমোদন ছিল কিনা এটা আমরা এখনো জানতে পারিনি, তবে আমাদের জানা মতে মানে কেমিক্যালটা দেখে যেটা মনে হচ্ছে যে এটার হয়তো অনুমোদন নাই, তবে আমরা এটা যাচাই বাছাই করে তদন্ত করে আমরা ফাইনালি জানাতে পারবো। অনেক এটা এখন বলতে পারছি না, কারণ আমাদের সার্চ করে দেখতে হবে, এখানে কোনো মানে এরকম লাশ পড়ে থাকতেও পারে। কেমিক্যাল গোডাউনে কোনো উদ্ধার কাজ কোনো কার্যক্রমই আমরা করি নাই, বিকজ এখানে কেমিক্যাল কী কী রয়েছে এটা আমরা নিশ্চিত না। সুতরাং আমরা যে কাজটা করব সম্পূর্ণ মানে টেকনোলজি দিয়ে এটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করব। কখনো এটা আমরা বলতে পারছি না। আমরা সার্চিং অপারেশন কিন্তু চলমান, বাম পাশেরটা চলমান, ডান পাশেরটা কমপ্লিট হবে যখন নিউট্রালাইজ করা হবে, তারপরে আমরা সার্চিং অপারেশনে যাব। এটা জানা যাচ্ছে না, কারণ এটা স্তূপ আকার হয়ে আছে, মানে উপরে কাপড় চোপড় পুড়ে আপনার এটা মানে হয়ে গেছে। ধন্যবাদ, আমরা অপারেশন কার্যক্রম চালাই, পরবর্তীতে জানাবো। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের পরিচালক তাজুল ইসলামের সঙ্গে। তিনি যেমনটি বললেন যে এখন পর্যন্ত 9 জনের লাশ শনাক্ত করা গেছে এবং আহত রয়েছেন আরও অনেকেই, যাদের সংখ্যা এখনো নির্ধারিত নয়, এবং হতাহতের সংখ্যা কিন্তু এখনো বাড়তে পারে, যেমনটি আমরা তার কাছ থেকে জানতে পারছি। তানভীর আহমেদ জানাচ্ছিলেন মিরপুর থেকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনের ভোট গ্রহণকাল এরই মধ্যে ভোট কেন্দ্রে ব্যালট বাক্স এবং অন্যান্য সরঞ্জাম পাঠানো হয়েছে। সকাল 10টা থেকে চাকসু নির্বাচন কমিশন অফিস থেকে এসব সরঞ্জাম পাঠানো হয়। বিশ্ববিদ্যালয়ের 5টি অনুষদ ভবনে 15টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। ভোট গ্রহণ শেষে হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ভোট কেন্দ্র আর কেন্দ্রীয় ফলাফল ঘোষণা হবে ব্যবসা প্রশাসন অনুষদে। এই নির্বাচন ঘিরে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের পাশাপাশি বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। প্রবেশ দ্বারগুলোতে তল্লাশি চালানো হচ্ছে। এদিকে নিরাপত্তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেছে প্রক্টোরিয়াল বডি। আজ থেকে ভোটের ফল পরবর্তী 8 ঘন্টা কড়া নজরদারির কথা জানানো হয়েছে বৈঠকে। আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটে কিংবা কোনো ধরনের নাশকতামূলক বা এই ধরনের সম্ভাবনা থেকে থাকে, তো সেটা শক্ত হাতে প্রতিহত করার জন্য পর্যাপ্ত ফোর্স মোতায়েন আছে এবং নির্বাচন ফলাফল ঘোষণা এবং পরবর্তীতে যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক মনে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো ইনশাল্লাহ। আমাদের ছাত্র যাতে নিরাপদে নির্বিঘ্নে সুষ্ঠুভাবে তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করতে পারে, তাদের সংসদ নির্বাচন করতে পারে, সেজন্য চেষ্টা করে যাচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে 27,500 ভোটারকে কেন্দ্র করে প্রচার শেষ করেছেন প্রায় 900 প্রার্থী। ভোট গ্রহণে প্রস্তুত নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন। সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানালো কর্তৃপক্ষ, তবে কিছু অভিযোগও রয়েছে প্রার্থীদের। 3.5 দশক পর নির্বাচন, পুরনো ধুলো ময়লা ঝেড়ে ঝকঝকে রূপ দেয়া হয়েছে চাকসু ভবনের। নতুন ছাত্র প্রতিনিধিদের অপেক্ষায় সুসজ্জিত রুমগুলো। পরিবেশ অনেকটা উৎসব মুখর, সবাই জীবনে প্রথমবার এই গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়ে সবাই আসলে ভোট দেওয়ার জন্য উদ্ধত। তো আমরা সেই পরিস্থিতিটা বজায় থাকবে বলে মনে করছি। ক্যাম্পাস এত সাজ মুখরিত দেখিনি, এই প্রথম দেখা হচ্ছে, ভালোই লাগছে। ডাকসু ও জাকসুতে আবাসিক হলে ভোট কেন্দ্র করা হলেও চাকসুর ভোট হবে বিভিন্ন অনুষদের ভবনে। পুরো এলাকা থাকছে সিসিটিভির আওতায়। ক্যাম্পাসে থাকছে 4 স্তরের নিরাপত্তা এবং 4টি ভ্রাম্যমাণ আদালত। উৎসব মুখর ভোট আয়োজনে সব ধরনের প্রস্তুতির কথাই জানালো নির্বাচন কমিশন। লোকাল এবং জেলার আইনশৃঙ্খলার সর্বোচ্চ কর্তাদের সাথে আমাদের সভা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে টহল জোরদার করা হয়েছে। হলগুলোতে রেইডের বিষয়ে যে সমস্ত কথা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে আমাদের থেকে বলা আছে, এগুলা চলমান আছে।
এদিকে প্রচারের শেষ মুহূর্তেও নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট প্রার্থীরা। কেউ চান ভোট গণনা হোক হাতে হাতে, কারো দাবি মেশিনের মাধ্যমে। এছাড়া ভোট গ্রহণ কর্মকর্তা এবং প্রক্রিয়া নিয়েও স্পষ্ট হতে চান কেউ কেউ। আশা করেছিলাম যে আমাদের নির্বাচন কমিশনার একটা গোছালো আমাদের নির্বাচন উপহার দিবে দীর্ঘ 34 বছর পর। আমরা কার্যত কোনো স্পষ্ট বার্তা আমরা পাচ্ছি না, তো আমরা আসলেই খুব শঙ্কার মধ্যে রয়েছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো সেই ভোট 40 ঘন্টা পর্যন্ত গণনা হবে, আমরা এর সম্পূর্ণ বিপক্ষে। আমরা চাই আমরা যেই ডেটে ভোট দিব সেই ডেটেই ভোট গণনা শেষ করে রেজাল্ট পাবলিশ হতে হবে। এবারের চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের 7ম ক্যাবিনেট গঠিত হবে। এর আগে ভোট হয়েছিল 1990 সালে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, আগামীকাল ভোট গ্রহণ হবে এবং সবকিছু মিলিয়ে আজকে প্রস্তুতি কেমন দেখছেন এবং সার্বিকভাবে নিরাপত্তা পরিস্থিতি কেমন? জি, একেবারে কালকের জন্য অপেক্ষা। সব মিলিয়ে প্রস্তুতি একেবারে সুসম্পন্ন বলা চলে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে সকাল থেকে আমরা দেখেছি যে কেন্দ্রগুলোতে ব্যালট বক্স পাঠানো থেকে শুরু করে কেন্দ্রগুলো প্রস্তুতি, ভোটকক্ষ তৈরি, সব মিলিয়ে একেবারে বলা চলে শেষ নির্বাচনের সব প্রস্তুতি। আগামীকাল ভোট গ্রহণের অপেক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাও যদি আমরা বলি, প্রায় 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র্যাব সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের পোশাকের পাশাপাশি সাদা পোশাক ও গোয়েন্দা সংস্থার একাধিক টিম কাজ করবে এই নির্বাচন ঘিরে। আজ বিকেল থেকেই মূলত সাঁড়াশি অভিযান চলবে। বহিরাগত ক্যাম্পাসে প্রবেশের বিষয়ে যেহেতু বিধিনিষেধ রয়েছে, বিশ্ববিদ্যালয়ে যে 31টি পয়েন্ট রয়েছে প্রবেশ করার, সেই পয়েন্টগুলোর মধ্যে 9টি পয়েন্ট সিলগালা করে দেওয়া হবে। বাকি যে 22টি পয়েন্ট থাকবে সে 22টি পয়েন্টে প্রবেশ করতে পারবে। তবে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রধারী এবং যারা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য অন্তর্ভুক্ত তাদেরকে বিশেষ পরিচয় দিয়ে আসলে প্রবেশ করতে হবে। এছাড়া আমরা যদি বলি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যে নিরাপত্তা ব্যবস্থা, নিরাপত্তা বাহিনী আছে তাদেরও সেই প্রস্তুতি নিয়ে রেখেছে। এখন শুধুমাত্র আগামীকালকে কেন্দ্রগুলোতে সকালে ব্যালট পেপার পাঠানো ছাড়া সব ধরনের প্রস্তুতি সেরে রেখেছে। ইতিমধ্যে প্রার্থীরা আমরা দেখছি ছাত্রদল সমর্থিত যে এজিএস প্রার্থী আইবুর রহমান তৌফিক, তিনি একটি সংবাদ সম্মেলন করছেন, অর্থাৎ তাকে সমর্থন দিয়ে একজন এজিএস মনোনীত এজিএস প্রার্থী সরে যাচ্ছেন, অর্থাৎ তাকে সমর্থন দিচ্ছেন। তবে এই যে প্রার্থী তাকে সমর্থন দিয়েছেন তাকে আমরা শুরু থেকে খুব বেশি প্রচারণায় দেখিনি। তবে শেষ মুহূর্তে এটি আসলে ছাত্র দলের যে এজিএস সমর্থিত যিনি দাঁড়িয়েছেন তাকে ভোট বৃদ্ধিতে কোনো সহায়তা করবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। তবে তারা বলছেন এটি আসলে তাদের ছাত্র দলের সমর্থিত যে এজিএস প্রার্থী তার ভোট ব্যাংক বাড়াতে কিছুটা সহায়তা করবে। আমরা যদি সার্বিক ক্যাম্পাসের পরিবেশ বলতে পারি, একটি সাজ উৎসব মুখর পরিবেশ পুরো ক্যাম্পাস জুড়ে। শিক্ষার্থীদের আনাগোনা আছে, তাদের মধ্যে একটা উৎসব বইছে, কারণ প্রায় 36 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেটি আসলে বহুল প্রতীক্ষিত। নানা সময় এই নির্বাচনের দাবি তুলেছিল, কিন্তু পরবর্তীতে এই 5 আগস্টের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয় যে এই নির্বাচনের, এবং গত আমরা 1টি মাস দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এটি নিয়ে প্রস্তুতি নিয়েছে এবং সবশেষ নির্বিঘ্নভাবে আগামীকাল ভোট গ্রহণ হবে এই অপেক্ষায় পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার। যে 7ম কেন্দ্রীয় সংসদ ছাত্র সংসদের যে নির্বাচন সেটির দিকে চেয়ে আছে পুরো বিশ্ববিদ্যালয়। জি, আব্দুল্লাহ রাকিব জানাচ্ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। রাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। সকাল থেকেই শেষ দিনের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বিভিন্ন একাডেমিক ভবন, আবাসিক হল এবং ক্যাম্পাসের বিভিন্ন চত্বরে প্রচারপত্র বিতরণ করছেন তারা। রাকসু সিনেট প্রতিনিধিতে 305 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। হল সংসদে 17টি হলে 600 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাত্রদল আর ছাত্র শিবির সহ মোট 12টি প্যানেল নির্বাচনে অংশ নিয়েছেন। বিপি পদে 18 জন, জিএস পদে 13 জন এবং এজিএস পদে 16 জন প্রার্থী রয়েছেন। মোট ভোটার 28,901 জন। 8টি একাডেমিক ভবনের 17টি কেন্দ্রে 990টি বুথে ভোট গ্রহণ চলবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। আমাদের মনে হয়েছে যে শিক্ষার্থীরা আসলে অন্যান্য প্যানেলের নানান হচ্ছে যে আর্থিক প্রাচুর্য থাকার পরেও আমাদেরকে নির্বাচিত করবে। খুব ভালো সাপোর্ট পাচ্ছি, সবাই আমাকে ডেকে কথা বলছে, ভালো লাগছে বিষয়টা। আর আমি আপনারা বলতে পারেন প্রায় 30 দিনের মতো প্রচারণার মাঠে আছি, প্রত্যেকের কাছে গিয়েছি, অনেকের কাছে 4বার 5বার করে গিয়েছি।
রাষ্ট্র নির্বাচন নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, আজকেই প্রচারণা শেষ হতে যাচ্ছে, প্রার্থীরা আসলে প্রচারণা কিভাবে করছেন এবং এই শেষ সময় তারা কি আশ্বাস দিচ্ছেন ভোটারদের? দেখুন, আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থাৎ রাষ্ট্র নির্বাচনের প্রচারণার শেষ দিন, রাত 12টা পর্যন্ত তারা প্রচারণা চালাতে পারবে। এরপরে একদিন বিরতি থাকবে, তারপরে নির্বাচন। অর্থাৎ এখানে আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন প্যানেলের যারা প্রার্থীরা রয়েছেন, প্যানেল ছাড়াও যারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করছেন, প্রত্যেকেই কিন্তু তারা প্রচারণা চালাচ্ছেন। সেই সাথে আমরা দেখেছি যে আজকে তাদের যে প্রতিশ্রুতিগুলো ছিল, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান যে সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে বা শিক্ষার্থীরা যেগুলো, বিশেষ করে প্রার্থীরা যে আশ্বাসগুলো দিচ্ছেন যে পূর্ণাঙ্গ আবাসিক ব্যবস্থার বিষয় রয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়গুলো রয়েছে, নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশেষ করে সাইবার বুলিং এর শিকার হচ্ছেন তাদের ক্ষেত্রে সাইবার সেলের একটি যে বিষয় রয়েছে, এবং শিক্ষার্থীদের আবাসিক যারা শিক্ষার্থী রয়েছেন তাদের ডাইনিং এ খাবারের যে মান, নিম্নমান রয়েছে সেই বিষয় নিয়ে কথা বলছিলেন যে তারা নির্বাচিত হতে পারলে এই সংকটগুলো রয়েছে বিশ্ববিদ্যালয়, সেগুলো সংকট সমাধানের জন্য তারা প্রশাসনের সঙ্গে কথা বলবেন এবং সেগুলো সমাধানে তারা উদ্যোগ নেবেন। এবং এই বিষয়গুলো শিক্ষার্থীদের আশ্বস্ত দিচ্ছেন মূলত প্রার্থীরা, এবং তাদের নির্বাচনী যে এজেন্ডাগুলো রয়েছে, অর্থাৎ নির্বাচনী যে ইস্তেহারগুলো রয়েছে, ইস্তেহারগুলোতে এই বিষয়গুলো সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে এবং তাদের প্রচারণাতেও এই বিষয়গুলো কিন্তু তারা পুনর্ব্যক্ত করছেন। এবং আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন প্রার্থীরা তারা ব্যস্ত সময় পার করছেন, কেননা হাতে সময় একেবারেই নেই বললেই চলে। সকাল থেকে শুরু করে তারা এই দুপুর অবধিও কিন্তু প্রচারণা তারা চালিয়ে যাচ্ছেন এবং রাত 12টা পর্যন্ত যেহেতু সময় রয়েছে। এবং সবচেয়ে একটু কষ্টদায়ক হয়ে যাচ্ছে প্রার্থীদের ক্ষেত্রে, কেননা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 32% শিক্ষার্থী তারা ক্যাম্পাসে থাকেন, এর বাইরে বাকি 68% ক্যাম্পাসের বাইরে অবস্থান করেন। অর্থাৎ তাদেরকে প্রচারণার জন্য শুধু ক্যাম্পাসের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে না, ক্যাম্পাসের বাইরেও তাদের যেতে হচ্ছে, এবং ক্যাম্পাসের বাইরে যে মেসগুলো রয়েছে, যে ভবনগুলোতে শিক্ষার্থীরা থাকেন, সেগুলোতেও তারা যাচ্ছেন। অর্থাৎ প্রার্থীরা যেটি বলছিলেন যে তারা প্রত্যেকটি ভোটারদের ডোর টু ডোর তারা যাওয়ার চেষ্টা করছেন, তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছেন, কেননা হাতে যেহেতু সময় নেই এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবার রাষ্ট্র নির্বাচনে ভোটার রয়েছে 28,901 জন, যার ফলে এই অনেক সংখ্যক ভোটার কিন্তু রয়েছে। প্রত্যেকটি ভোটারকে তাদের কাছে যাওয়া, তাদেরকে কনভিন্স করা এবং তাদের সামনে নিজেদের যে সামর্থ্য রয়েছে, দক্ষতা রয়েছে, সেগুলো তুলে ধরা, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছিলাম প্রার্থীরা আজকে প্রচারণা চালাচ্ছেন। সেই সাথে যে প্যানেলগুলো থেকে দাঁড়িয়েছেন প্রত্যেকটি প্রার্থী আমরা দেখেছিলাম যে ভিপি থেকে শুরু করে জিএস এই যে প্রার্থীগুলো রয়েছে, সেই সাথে অন্যান্য যে পদগুলো রয়েছে, প্রত্যেকটা প্রার্থী কিন্তু আত্মবিশ্বাসী। তারা বলছিলেন যে প্রত্যেকেই কিন্তু জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী, এবং তারা বলছেন যে তারা যে প্রচারণা চালিয়েছেন এবং তারা যে সাড়া পাচ্ছেন তারা আত্মবিশ্বাসী, এবং সবকিছু ঠিক থাকলে আগামী 16 অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সর্বশেষ। মুস্তাফিজুর রহমান জানাচ্ছিলেন রাজশাহী থেকে। বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা সহ 3 দফা দাবিতে সারা দেশে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস পরীক্ষা বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। পটুয়াখালীতে দ্বিতীয় দিনে জেলার 625টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা পাঠদান বন্ধ রাখেন। একই দাবিতে কর্মবিরতির পাশাপাশি বাগেরহাটে মানববন্ধন এবং প্রতিবাদ সভা করেন শিক্ষকরা। দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে শত শত শিক্ষক এই কর্মসূচিতে অংশ নেন। দাবি আদায় দিনাজপুরে কর্মবিরতি এবং প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষকরা। নাটোরে স্কুলে শিক্ষকরা উপস্থিত হলেও পাঠদান থেকে বিরত থাকায় ফিরে যায় শিক্ষার্থীরা। এছাড়াও চাঁদপুর, মেহেরপুর, গোপালগঞ্জ, কুয়াকাটা, হিলি সহ সারা দেশে একই কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা। উৎসব ভাতা এবং আমাদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা আমাদের শতাংশ হারে বৃদ্ধি করা হোক। 3টা যৌক্তিক কারণ পেছনে আমরা যখন এসে দাঁড়িয়েছি, মাঠে নেমেছি, তারপরে আমাদেরকে যদি এভাবে নির্যাতন নিপীড়ন করে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই দাবি আমরা যতদিন না মানবে ততদিন আমাদের কর্মবিরতি চলবে। ঢাকা কলেজের শিক্ষক হেনস্থার প্রতিবাদে সারা দেশের সরকারি কলেজে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। সকালে সরকারি বরিশাল কলেজের শিক্ষকরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই আন্দোলনের সংহতি জানিয়ে কালো ব্যাজ ধারণ করে কর্মবিরতি পালন করেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের শিক্ষকরা। কলেজে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীরা বাড়ি ফিরে যান। ভারতের সিকিম ও আশপাশে ভারী বৃষ্টিতে তিস্তার পানি বেড়ে সম্প্রতি লালমনিরহাটে দেখা দেয় আকস্মিক বন্যা। এতে জেলা সদর, আদিতমারি, হাতীবান্ধা উপজেলায় প্রায় 1,500 মিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়েছে বিভিন্ন এলাকার ফসল। ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং সড়ক মেরামতের আশ্বাস প্রশাসনের।
এবছর পঞ্চম দফায় আকস্মিক বন্যার কবলে পড়ে লালমনিরহাটের হাতীবান্ধা, আদিতমারী ও সদর উপজেলা। বানের পানি নেমে যাওয়ার পর ভেসে ওঠে দুর্গত এলাকাগুলোর ক্ষতচিহ্ন। ভেঙে গেছে 2টি সেতু, ভেসে গেছে একটি সংযোগ সড়কের বড় অংশ। পাকা সড়কে দেখা দিয়েছে ধস। বেশ কিছু এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম দুর্ভোগে স্থানীয়রা। রাস্তা একদম ভাঙে গেছে, রাস্তার উপর দিয়ে 1 হাঁটু 1 কামড় পর্যন্ত পানি হয়। রাস্তাঘাটের পরিস্থিতি খুবই খারাপ। আমরা স্কুলে যেতে পারতেছি না, রিক্সা, অটো, সাইকেল এগুলো চলাফেরা করতে পারতেছে না। বন্যা ঘাটি গেছে ঠিক, এখন রাস্তা আমাদের গাড়ি ঘোড়া চলাফিরে খুবই কষ্টকর হয়ে গেছে। অবকাঠামোর পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে জমির ফসলের। কোথাও উঠতি আমন ক্ষেত থেকে গেছে বালুতে, কোথাও কোথাও তলিয়ে আছে এখনো। কয়েকদিন পরই যে ধান ঘরে তোলার কথা তা নষ্ট হওয়ায় দুশ্চিন্তায় কৃষক। উঁচুভাবে একবারে পানিটা আসে, একবারে মনে করেন যে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যা আছে সমস্ত নষ্ট করে দিয়ে গেছে। এই বাঁধ দুটা নিচার কারণে হাজার হাজার বিঘা সম্পদ আমরা ফসল আবাদ করতে পারতেছি না। প্রতি বছর তিস্তার প্রবালিতে প্রচণ্ড ক্ষতি হয় আমাদের এলাকায়। দুর্ভোগ কমাতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের আশ্বাস স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের। ক্ষয়ক্ষতি নিরূপণ করে সহায়তা দেবে প্রশাসন। যেগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো দ্রুত প্রাক্কলন প্রেরণের জন্য আমরা উপজেলা প্রকৌশলীকে বলেছি। ওগুলো পাওয়া মাত্রই আমরা ঢাকায় পাঠিয়ে দেব এবং অনুমোদন পেলে সঙ্গে সঙ্গে আমরা কাজ শুরু করব। আমাদের কয়েকটি উপজেলার কয়েকটি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তাগুলো এলজিডি। আমরা এলজিডির সাথে ইতিমধ্যেই কথা বলেছি, তারা ব্যবস্থা নিচ্ছে। পানি নেমে যাওয়ার সাথে সাথে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। বানের পানি ঠেকাতে টেকসই বাঁধ নির্মাণের পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি উত্তরাঞ্চলবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে আমাদের সাথে আছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, এই আকস্মিক বন্যায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? দেখুন, গত রবিবার কিন্তু যে ভারতের উজান থেকে যে ঢলে লালমনিরহাটে কিন্তু হুহু করে পানি প্রবেশ করে, যার দরুন কিন্তু লালমনিরহাটের যে প্রবেশপথ, তিস্তা প্রবেশপথ, দহগ্রাম অংশের কিন্তু বেশ কয়েকটি সড়ক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি সেই পানি কিন্তু হুহু করে যখন হাতীবান্ধা, পাটগ্রাম এবং আদিতমারী এবং সদর উপজেলায় প্রবেশ করে, তখন কিন্তু সেই পানির তোড়ে কিন্তু বিভিন্ন গ্রামীণ রাস্তাসহ আপনি নিশ্চয়ই জানেন যে দহগ্রামের যে তাঁতিপাড়া এবং কাছারিপাড়া এলাকায় কিন্তু বেশ কয়েকটি রাস্তা ক্ষয়ক্ষতি হয়েছে এবং বন্যা যে করাল গ্রাস সেটি কিন্তু শেষ হয়ে গেলেও কিন্তু তাদের যে দুর্ভোগ, রাস্তা ভেঙে যাওয়ার কারণে কিন্তু তাদের চলাচল বিঘ্নিত হয় এবং তাদের কিন্তু দৈনন্দিন কাজে কিন্তু ব্যাঘাত ঘটে। পাশাপাশি যদি হাতীবান্ধার চিত্র বলি তাহলে সেখানেও কিন্তু একটি বাঁধ ভেঙে যায় এবং যে ফ্লাড বাইপাস, সেই ফ্লাড বাইপাসের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার কারণে সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। একই চিত্র কিন্তু কালীগঞ্জের এবং আদিতমারীতে। তবে বেশি ক্ষতিগ্রস্ত আমরা যদি বলি তাহলে তিস্তার যে প্রবেশ মুখ দহগ্রাম এবং পাশাপাশি যে আদিতমারী উপজেলা। আমি এখন একটি রয়েছি নিম্ন অঞ্চলে, আপনি দেখছেন যে চলাচলের যে পিছনের যে চলাচলে একটি দেখছেন যে এখনও রাস্তার কিন্তু মেরামত হয়নি, এখনও তারা সেই সাঁকোর মাধ্যমে কিন্তু চলাফেরা করছে। তো এই বিষয়ে আমরা কথা বলেছিলাম এলজিডির নির্বাহী প্রকৌশলীর সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে দ্রুত এই সংস্কার কাজ কিন্তু চলছে, আর যে রাস্তাগুলো বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে সেগুলো কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ এবং বরাদ্দের সাপেক্ষে কিন্তু তাদের কাজ করা হবে। আরেকটি বিষয় নিয়ে আমি কিন্তু জেলা প্রশাসক এইচ.এম. রকিব হায়দারের সাথে কথা বলেছি। তিনি বলছেন যে বানভাসী মানুষ যারা আছেন তাদের যে চলাচলের রাস্তা আছে সেই রাস্তাগুলো কিন্তু এলজিডির সাথে সমন্বয় করে ইতিমধ্যে কিন্তু কাজ শুরু হয়েছে এবং তাদের যে চলাচলের রাস্তা সেটি কিন্তু মেরামত করে দেওয়া হবে। এখনও যদি কৃষি বিভাগের ক্ষেত্রে যদি আমি বলি, কৃষি বিভাগের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে 144 জন ক্ষতিগ্রস্ত কৃষক কিন্তু তালিকাভুক্ত হয়েছেন এবং তাদেরকে কিন্তু বড় মৌসুমে যে প্রণোদনা সেটি কিন্তু দেয়া হবে এবং তাদের ক্ষতি পুষিয়ে উঠবে। সব মিলিয়ে কিন্তু লালমনিরহাটের বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সাধারণ মানুষের দুর্ভোগও শেষ হয়নি এবং চলাচলের যে প্রবেশ মুখ, তিস্তার যে প্রবেশ মুখ দহগ্রাম এবং আদিতমারী অঞ্চলের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তো এখন পর্যন্ত মেরামতের কাজ কিন্তু চলছে, এখনও কিন্তু শেষ হয়নি। তো এই ছিল আমার কাছে বন্যা পরবর্তী মানুষের দুর্ভোগের সর্বশেষ। মাহফুজ রহমান জানাচ্ছিলেন লালমনিরহাট থেকে। কিছু সেনা কর্মকর্তাকে ব্যবহার করে শেখ হাসিনা অসংখ্য গুম খুন সহ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এসব ঘটনায় জড়িত সেনা সদস্যদের শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। নেত্রকোনায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শুধুমাত্র একজন অফিসার প্রায় 1030 জন মানুষকে হত্যা করেছে, যেটা ট্রাইব্যুনাল থেকে এসেছে। সো এই সকল
সিরিয়াল কিলারদের কোন পদে আছে, কোন প্রতিষ্ঠানে এটা দেখার সময় নেই। এই সকল সিরিয়াল কিলারদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা জুলাই সনদের আইনি ভিত্তি এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন সহ 5 দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে। সকালে রংপুর নগরীর সিও বাজার, মেডিকেল মোড় এবং কাচারি বাজারে একযোগে এই কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামী। গণতন্ত্র পুনরুদ্ধার ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি জানান নেতারা। একই দাবিতে বেলা 11টার দিকে বরিশালে মানববন্ধনের আয়োজন করে ইসলামী আন্দোলন। বক্তারা বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর পদ্ধতির বিকল্প নেই। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন হয়েছে ময়মনসিংহেও। বাগেরহাটের কচুয়ায় দুর্বৃত্তের হামলায় যুবদল নেতা নিহত হয়েছেন। নিহত জাহিদুল ইসলাম মিন্টু রারিপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। রাতে উপজেলার শিবপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্বজনরা জানায়, একদল দুর্বৃত্ত লাঠি সোঁটা নিয়ে জাহিদুলের বাড়িতে হামলা চালায়। এ সময় তাকে পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহিদুল। পুলিশ জানায়, জাহিদের দ্বিতীয় বিয়ে নিয়ে প্রথম স্ত্রীর সঙ্গে বিরোধ চলছিল। এর জেরে প্রথম স্ত্রীর লোকজন তার উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ দ্বিতীয় স্ত্রীর। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে। সাভারের র্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় 9 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় 5 লাখ টাকা, র্যাবের পোশাক, ওয়াকিটকি সহ একটি গাড়ি জব্দ করা হয়েছে। সকালে সংবাদ সম্মেলনে জানানো হয়, গত 25 সেপ্টেম্বর সাভারের ভাঙা ব্রিজ এলাকায় র্যাব পরিচয়ে একটি প্রাইভেট কার থামায় ডাকাত দল। পরে তল্লাশির নামে 25 লাখ টাকা লুট করে নেয় তারা। এই ঘটনায় পরদিন মামলার পর তদন্তে নামে ডিবি। রোববার সাভারের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয় 7 ডাকাতকে। পরে তাদের দেওয়া তথ্যে রাজধানীর কাকরাইল থেকে গ্রেফতার করা হয় আরও 2 জনকে। আমরা প্রথমে 7 জনকে অ্যারেস্ট করি এবং পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মতে আরো 2 জনকে অ্যারেস্ট করি এবং এই দলের নেতৃত্বে ছিলেন শহীদুল নামে এক ডাকাত। গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। নোয়াখালীর মূল ভূখণ্ড থেকে হাতিয়া দ্বীপে যাতায়াতের ব্যবস্থা চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। মানসম্মত পর্যাপ্ত নৌযান না থাকায় ধারণ ক্ষমতার বেশি যাত্রী ও মালামাল নিয়ে প্রতিদিন উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছে সি ট্রাক, কাঠের নৌকা এবং স্পিড বোট। অন্যদিকে ঘাট থেকে ওঠানামার সুব্যবস্থা না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। দ্বীপ উপজেলা হাতিয়ার মূল ভূখণ্ড এবং বিচ্ছিন্ন চরগুলোতে 7.5 লাখ মানুষের বসবাস। হাতিয়ার বাইরে যেতে তাদের যাতায়াতের একমাত্র মাধ্যম নৌযান। কিন্তু ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে ঝুঁকিপূর্ণভাবে ট্রলার যাতায়াতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। স্থানীয়রা বলছেন, প্রতিটি সি ট্রাকে 264 জন যাত্রী ধারণ ক্ষমতা থাকলেও তাতে উঠছেন 700 থেকে 800 জন। একইভাবে চলছে কাঠের নৌকা ও স্পিড বোটও। কিছু কিছু বোট এবং লঞ্চগুলো ওভার মানুষ নেই, এটার কারণে একটা দুর্ঘটনা ঘটে থাকে। 1 নম্বর সিগন্যাল উঠলে আমরা আর যাইতে পারতেছি না, নদী উত্তাল হয়ে যাচ্ছে, এজন্য আমাদের ফেরিটা খুব দরকার। চালকরা বলছেন, তাদের বাধা না মেনেই অতিরিক্ত যাত্রী উঠছে সি ট্রাকে। এদিকে নিরাপদে ওঠানামা ও পণ্য পরিবহনের জন্য জেটি তৈরি সহ আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি ইজারাদারদের। সিটাকটাকে নিরাপদভাবে এই জন্য ওরা সিটাকে উঠে যায়। মান উন্নয়নের জন্য যেন বন্দরের সীমানার মধ্যে সুন্দরভাবে আশ্রয়স্থল বা ফোর্ট বানাইতে পারে, এটা আমরা দাবি জানাচ্ছি। অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা জানিয়েছে প্রশাসন। বিআইডব্লিউটি এর সাথে আমরা কথা বলেছি। বিআইডব্লিউটি যাত্রী সাধারণের কথা চিন্তা করে তারা আমাদেরকে একটি ফেরি এবং একটি সি ট্রাক দেওয়ার আশ্বাস দিয়েছেন। তাছাড়াও তারা নলচিরা ঘাট এবং চেয়ারম্যান ঘাটের যেই যাত্রী পারাপারের সময় যে পানিতে কাদায় পারাতে হয়, সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করার জন্য তারা ঘাটটাকে সুন্দরভাবে নির্মাণ করার আশ্বাস দিয়েছে। নৌপথে যাত্রা নিরাপদ করতে শুধু আশ্বাস নয়, কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি হাতিয়াবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালির মধ্যে আস্থা, বিশ্বাস, সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে সম্প্রীতি মিনি ম্যারাথন এবং প্রীতি ভলিবল অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি মিনি ম্যারাথন হয়। পরে দুপুরে খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে হয় ভলিবল খেলা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি শেহলা পারভিন। এর আগে সোমবার খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বালকদেরও সম্প্রতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ক্যাশলেস লেনদেন সম্প্রসারণ ও গ্রাহক সচেতনতা বাড়াতে সিলেটে অনুষ্ঠিত হলো ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ কর্মসূচি। সকালে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। এ সময় বক্তারা বলেন, টাকা ব্যবস্থাপনায় দেশে বছরে ব্যয় হয় প্রায় 20,000 কোটি টাকা। ডিজিটাল লেনদেনের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় করা সম্ভব। এ সময় বাংলা কিউআর এর ব্যবহার এবং অন্যান্য ডিজিটাল লেনদেনের সুবিধা তুলে ধরা হয়। লিড ব্যাংক হিসেবে কর্মসূচির আয়োজন করে সিটি ব্যাংক পিএলসি। সহজলভ্য টাকার মাধ্যমে গ্রহণ করার চেষ্টা করত, কিন্তু যদি অ্যাকাউন্টে থাকে সেটা প্রয়োজন ছাড়া সে টাকা উত্তোলন করবে না এবং ব্যাংকিং খাত উপকৃত হয়েছে। কারণ ব্যাংকিং খাতে, স্কুল ব্যাংকিং খাতে বিপুল পরিমাণ টাকা এখন জমা আছে, যেটা সরাসরি বিনিয়োগের কাছে থেকে ঋণ বিতরণের কাজে ব্যবহার করা যাচ্ছে। শরীয়তপুর জেলাকে ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্তের প্রতিবাদে জাজিরায় এক্সপ্রেসওয়েতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। পদ্মা সেতুর টোল প্লাজার সামনে এই অবরোধে আধা ঘন্টা বন্ধ ছিল যান চলাচল। সকাল 11টায় পদ্মা সেতুর জাজিরা প্রান্তের সামনের এক্সপ্রেসওয়েতে অবস্থান নেন জাগো শরীয়তপুর নামে একটি সংগঠনের নেতাকর্মীরা। আটকা পড়ে শতাধিক যাত্রী ও পণ্যবাহী যানবাহন। আধা ঘন্টা পর অবরোধ সরিয়ে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। এর আগে সকালে একই স্থানে মানববন্ধন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আন্দোলনকারীরা শরীয়তপুরকে ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। পটুয়াখালীতে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে মত বিনিময় করেছে জেলা প্রশাসন। সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করা হয়। এছাড়া জুলাই যোদ্ধাদের সুচিকিৎসা, আর্থিক সহায়তা সহ বিভিন্ন বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি 15 জন শহীদ পরিবারের সদস্য এবং 130 জন আহত জুলাই যোদ্ধা উপস্থিত ছিলেন। যে ইনকোয়ারিটা থাকে, যে ধরেন সারা দেশে সাংবাদিকদের উপর হামলা নির্যাতনের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন হয়েছে। দুপুরে বান্দরবান প্রেস ক্লাবের সামনে কর্মসূচির আয়োজন করে স্থানীয় সাংবাদিকরা। এ সময় বক্তারা বলেন, সম্প্রতি চট্টগ্রাম, সাভার সহ বিভিন্ন জেলায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে। এ ধরনের ঘটনা শুধু সাংবাদিকদের নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় এই কর্মসূচি থেকে। কিন্তু দুঃখজনক বিষয় হলো বারবার সাংবাদিকদেরকে যে টার্গেট করে সাংবাদিক ঢোকার সাহস পায় না। কারণ হবিগঞ্জে শিবির কর্মী মহিবুর চৌধুরী হত্যা মামলায় 15 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ কায়সার মোশাররফ ইউসুফ এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, 2013 সালের 17 জুন মহিবুর রহমানকে ডেকে নিয়ে যান তার চাচাতো ভাই জেলা কৃষক লীগের সহসভাপতি শফিকুল আলম চৌধুরীর লোকজন। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন নিহতের ভাই বাদী হয়ে 23 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্ত শেষে 19 জনের নামে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। যশোরের শার্শা নাবারণে নিখোঁজের 4 দিন পর একটি বাক্সের ভেতর থেকে ভ্যানের চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে উপজেলার কাজিরবের গ্রামের তালাবদ্ধ একটি পুরাতন বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের স্বজনেরা জানান, শুক্রবার রাতে নাবারণ বাজারে শেষবারের মতো দেখা হয় ভ্যান চালক আবদুল্লার। তবে রাতে বাড়ি না ফেরায় চলে খোঁজাখুঁজি। পরদিন থানায় জিডি করা হয়। শার্শা থানার ওসি আব্দুল আলিম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ভ্যান ছিনতাইয়ের জন্য চালককে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এই বিষয়ে আরো জানাতে শিক্ষা ভবনের সামনে থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ড। বুদ্ধদেব, এই লং মার্চটি এখন কোথায় অবস্থান করছে এবং যারা আসলে এই কর্মসূচিতে রয়েছেন তাদের বর্তমান দাবিগুলো কি কি? জানেন যে গত 12 অক্টোবর প্রেস ক্লাবে যে জমায়েতটা শুরু হয়েছিল, তারপরেই কিন্তু পুলিশের লাঠিচার্জ এবং বল প্রয়োগের পরে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় এবং আমরা গতকালকেও সারাদিন আমরা জানিয়েছি যে শহীদ মিনারে কয়েক হাজার শিক্ষক কর্মচারী যারা বেসরকারি এমপিওভুক্ত তারা 3টি দাবি নিয়ে মূলত সেখানে জমায়েত হয়েছিলেন এবং আজকে তাদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি সচিবালয় অভিমুখে লং মার্চ, সেটি কিন্তু একটু আগে 4টায় শহীদ মিনার থেকে শিক্ষক কর্মচারীরা লং মার্চ করে সচিবালয়ের মুখে যেতে নেয় এবং তারপরেই কিন্তু আমরা এইখানে যে আপনার হাইকোর্ট চত্বরের মাজার মোড়টা রয়েছে, এখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং সকল শিক্ষক কর্মচারী এখানেই অবস্থান করছেন এবং আমি দেখাতে চাই যে কয়েক হাজার শিক্ষক কর্মচারী তাদের যে 3 দফা দাবি, প্রথম দাবিটা হলো তাদের যে বাড়ি ভাড়া 20% ভাড়া বাড়াতে হবে এবং চিকিৎসা ভাতা যেটা 1500 টাকা করতে হবে। এছাড়া তাদের আরেকটি দাবি উৎসব ভাতা 50% থেকে 75% করতে হবে। এই দাবিটাই তাদের মূলত এই 3 দফা দাবি রয়েছে এবং এই দাবির পক্ষেই তারা চাচ্ছেন যে প্রজ্ঞাপন জারি করতে হবে, না হলে। শিক্ষা ভবনের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ড। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।